তার আগে আমরা এই এই খসড়ারই একটা ওই যে আগের সংস্করণ আমরা তখনকার আইনমন্ত্রীর কাছে আমরা দিয়েছিলাম। আইনমন্ত্রী বলছিলেন সময় নাই। তারপর এটার উপর যখন একটু জনমত সৃষ্টি হলো তখন ওনারা একটা আইন করলেন এবং এটা কোনো আইন হয়নি। এটা মূলত আগের যেটা প্রজ্ঞাপন ছিল, যে প্রজ্ঞাপনের ভিত্তিতে নুরুল হুদা কমিশনকে গঠন করা হয়েছিল, রকিব কমিশনকে গঠন করা হয়েছিল, সেটারই ওই আইন হিসাবে তারা সংসদে পাশ করলেন। শুধু একটা জিনিসে যুক্ত করলেন, সেটা হলো যে একটা ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির একটা বিধান যুক্ত করে ওটাই হলো আইন হয়ে গেল। এবং এটা অত্যন্ত ওই যে অগ্রহণযোগ্য আইন, কারণ এই আইনের মাধ্যমে যাকে তারা চান তাকেই তারা নিয়োগ দিতে পারেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কারণ এই আইনের মধ্যে, যে আইন এখন বর্তমানে আছে, সেই আইনের মধ্যে কতগুলো ওই যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানরা থাকতেন, এবং দুইজন এই যে বাইরের লোক থাকতেন, নাগরিক সমাজের প্রতিনিধি, এবং যে যারা আনফর্চুনেটলি আমরা যে এই সকল প্রতিষ্ঠানের যারা প্রধান তারা সবাই অনুগত, দুর্ভাগ্যবশত এটাই বাস্তবতা। আর যারা যেমন এই বর্তমান কমিশনের কে যখন নিয়োগ করা হয়, তখন যেই দুইজন কে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে সেখানে যুক্ত করা হয়েছিল, দুইজনেই দলীয় বলতে পারেন। একজন ছিলেন আমাদের সোহুল হোসেন সাহেব, আমাদের বন্ধু ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের সহকর্মী। তিনি অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন 2008 সালের নির্বাচনে, কিন্তু তারপরে তিনি যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন 2018 সালে, তো উনি তো পক্ষপাতদুষ্ট হয়ে গিয়েছেন, দলীয় হয়ে গিয়েছেন। আরেকজন ছিলেন, আমার যতটুকু মনে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী ছিলেন এবং তিনিও পক্ষপাতদুষ্ট। তো এই যে যাকে নিয়োগ করতে চেয়েছেন সরকার, তারাই নিয়োগ পেয়েছেন, এবং তাদের কার্যক্রমেই বোঝা গিয়েছে যে তারা যে পক্ষপাতদুষ্টতার ঊর্ধ্বে উঠতে পারেন নাই। তারা ওই ক্ষমতাসীন দলের যেই এজেন্ডাটা সেটাই বাস্তবায়ন করেছে। যেমন আমাদের ওই বন্ধুদের রাজনৈতিক দলগুলোর দেয় নাই, নিবন্ধন দেয় নাই। দুটো রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছে, তাদের নাম কেউ শুনে নাই, তাদের অস্তিত্ব ছিল না। এইরকম অনেকগুলো, এবং তারা আরো অনেকগুলো সাফাই গিয়েছেন। যেমন এই তারা নির্বাচন করেছে, নির্বাচন করাই তাদের দায়িত্ব। তো তারা তো মনে হয় যেন ওই যে আপার যে এলাকার থেকে আপা এসছেন, সে এলাকায় একটা প্রচলিত কথা আছে, দাদা বলছে বানতে ধান, বানতে আসি ও দাদান। ওই যে বলছে নির্বাচন করছে, তারা একটা পোস্ট অফিসের ভূমিকা, কিন্তু নির্বাচন কমিশন পোস্ট অফিস নয়। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান, এবং তাদেরকে অনেক সুরক্ষা দেওয়া হয়েছে। এবং তারা যেটা বলে যে তারা নির্বাচন করাই তাদের দায়িত্ব, কিন্তু আমি তো মনে করি তারা সংবিধান লঙ্ঘন করেছেন, সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। যে আমাদের সংবিধানের একটা মৌলিক কাঠামো হইল গণতন্ত্র। আপনি একটুখানি সংক্ষেপে। ওকে, ঠিক আছে, আমি সংক্ষেপ করতেছি। পার্টিকুলারলি অন দিস পার্টিকুলার, তো আমি এই কথাটা শেষ করি। ইলেকশন কমিশনের সিইসি এবং এটা যদি আপনি আপনার কোনো সাজেশনস। ওকে, আমি আসতেছি। তো যেই জিনিসটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামো হলো গণতন্ত্র, যেই নির্বাচন গণতন্ত্রকে ব্যাহত করে সেই নির্বাচন সংবিধান সম্মত নয়। তারা সংবিধান লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, যে ওই যে আলতাফ হোসেন বনাম আবুল কাসেম মামলার সুস্পষ্ট হয়ে বলা আছে, নির্বাচন কমিশন হ্যাজ দি অথরিটি টু অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইসব তারা লঙ্ঘন করেছে। এনিওয়ে, তো আমি মনে করি এই নির্বাচন কমিশন গঠন ঘটতে হওয়া উচিত একটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে। এখানে তাই বলা হয়েছে, এবং আমরাও সেটা প্রস্তাব করেছি। আমার এখন সুস্পষ্ট সবকিছু মনে নাই। আমরা যেটা প্রস্তাব করেছি যে 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন প্রতিনিধি থাকবে, এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। একই সাথে একজন গণমাধ্যমের প্রতিনিধি থাকবে, একজন নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে, এবং আগের যারা থাকবেন তারাই কিন্তু নির্ধারণ করবেন, সরকার নির্ধারণ করবে না
যে কারা কারা ওই গণমাধ্যমের এবং নাগরিক সমাজের প্রতিনিধি হবে, যাতে সব মতের সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে, যাতে আমরা আগের মতো ওই যে যাকে ইচ্ছা আমরা তাকে নিয়োগ দিলাম। এবং গত সার্চ কমিটি যখন আমাকে ডেকেছিল, আমি বলেছিলাম আগের নির্বাচন কমিশন, আমি তথ্য প্রমাণ দিয়ে বলেছি, আগের নির্বাচন কমিশন পাতানো নির্বাচন ছিল এবং ওই নির্বাচন এই আউয়াল কমিশনের জন্য পাতানো নির্বাচন না হয়, এটি আমি লিখেছিও। তো আমি মনে করি এটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত এবং স্বচ্ছভাবে হওয়া উচিত। এবং এই যাদের নামগুলো তারা বিবেচনা করবে, তাদের নামগুলো যেন প্রকাশ করা হয়। যে 10 জনের নাম যদি প্রকাশ করা হইতো, তাহলে কিন্তু এই আমরা হয়তো এর চেয়ে ভালো নির্বাচন কমিশন পেতাম। আর আর আরেকটা যেটা হলো, আমি মনে করি যে এই নির্বাচন কমিশন যেটা আউয়াল কমিশন ছিল, এটা আইনের ব্যাখ্যা ঘটিয়ে এটা বেআইনি নির্বাচন কমিশন ছিল। কারণ যে 2022 সালের আইন অনুযায়ী যেটা ছিল, আইনে ছিল শুধু রাজনৈতিক দল আর পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করতে পারবে, কিন্তু হাবিবুল আওয়ালের নামে প্রস্তাব করেছিলেন আমাদের প্রিয় জাফর ভাই। তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু তিনি যোগ্য ছিলেন না আইনগতভাবে। তো এরকম আরো অনেকের নাম করা হয়েছে, এই জন্য আমরা মামলা করে ওই তথ্য পাইনি কে কার নাম প্রস্তাব করেছে। তাই আমি মনে করি যে স্বচ্ছতা ভিত্তিতে হওয়া উচিত এবং একই সাথে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া উচিত। এই দুটো বৈশিষ্ট্য, এবং আওয়াল সাহেব ওই যে আমাদের আলিম সাহেব এগুলো অন্তর্ভুক্ত করেছেন, এবং আমাদের একটা খসড়া আছে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ওই খসড়াটা ওই যে করেছেন, এটা পর্যালোচনা করেছেন, এবং যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন তারা মনে করেছে দিস কুড বি এ গুড ড্রাফট টু বিগিন উইথ। ওকে, থ্যাংক ইউ আপা, আই এম সরি আমি বেশি সময় নিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার। আমার মনে হয় যে এখন যেহেতু